ওয়েলকাম ব্যাক টু অগ্নিশর স্টাডি পোর্টাল। গত ক্লাসে আমি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে আলোচনা করেছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগেই জানিয়েছি যে কোনো চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। তবে দেরি কিসের, ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় ভারতের রাজনৈতিক শক্তির মূল উৎস কোনটি? সঠিক উত্তর হবে জনগণ। তাহলে ভারতের রাজনৈতিক শক্তির মূল উৎস কি? জনগণ। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এই বিষয় থেকে। গণতন্ত্র গ্রিক শব্দ ডেমো এবং ক্রাতোস থেকে এসেছে, যার অর্থ মানুষ এবং শাসন। গণতন্ত্র হলো এক প্রকার সরকার যার শাসন ক্ষমতা জনগণের কাছে থাকে। জনগণের ঐক্যমতের মাধ্যমে, প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে বা জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রাপ্ত হয়। তাহলে এই গণতন্ত্র কি? গণতন্ত্র হলো জনগণের কাছে থাকে যে ক্ষমতা, বা জনগণের ঐক্যমতের মাধ্যমে বা প্রত্যক্ষভাবে গণভোটের মাধ্যমে। তার মানে জনগণই কিন্তু এই গণতন্ত্রের মালিক। অর্থাৎ জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সে তো জনগণের দ্বারাই নির্বাচিত হচ্ছে। তাহলে জনগণই হচ্ছে কিন্তু এই রাজনৈতিক শক্তির মূল উৎস। জনগণ কিন্তু সরকারও পাল্টাতে পারবে বা তাদের প্রতিনিধিকে পাল্টাতে পারবে। তাহলে পুরো ক্ষমতাই কিন্তু জনগণের হাতে ন্যস্ত থাকে। এই জন্যই বলা হচ্ছে জনগণই শক্তির মূল উৎস। এরপর কোন শব্দগুলি 42তম সংশোধনী আইনের পরে উপস্থাপকের সাথে যুক্ত হয়েছিল? কি? সঠিক উত্তর হবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা। এই তিনটে শব্দ কবে যুক্ত হয়েছিল? 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। তাহলে 42তম সংশোধনী হয়েছিল বা সংবিধান সংশোধনী কবে হয়? 1976 সালে। এটাও কিন্তু পরীক্ষাতে করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ভীষণ জিজ্ঞাসা করা হয়, পরীক্ষায় বারবার আসে। এখান থেকে একটু জেনে নেব সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়। এখানে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক কথার অর্থ সামাজিক এবং অর্থনৈতিক সমতা। আর ধর্মনিরপেক্ষ কথার অর্থ রাষ্ট্রগুলি যা সমস্ত ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষভাবে সমর্থন করে। আর অখণ্ডতা কথার অর্থ সম্পূর্ণ এবং অবিভক্ত। তাহলে এখানে বোঝাই গেল, অখণ্ডতা মানে অবিভক্ত, ধর্মনিরপেক্ষ মানে নিরপেক্ষভাবে সমর্থন করবে ধর্মের ক্ষেত্রে, আর সমাজতান্ত্রিক মানে সামাজিক ও অর্থনৈতিক সমতা। এরপর ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বর্ণনা করা হয়েছে? উত্তর কি হবে? সাংবিধানিক প্রতিকারের অধিকার। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের ধারা 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার প্রদান করে। এতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারের বিধান রয়েছে এবং সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার প্রয়োগের জন্য নির্দেশ বা আদেশ বা লেখ জারি করার ক্ষমতা থাকবে। তাহলে সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার প্রয়োগের জন্য নির্দেশ বা আদেশ বা লেখ জারি করার ক্ষমতা থাকবে। হাইকোর্ট 226 নম্বর ধারা, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। সুপ্রিম কোর্ট কত নম্বর? 32 নম্বর। আর হাইকোর্ট কত? 226 নম্বর ধারার অধীনে এই বিধানগুলি কার্যকরের অধিকারী। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়, কত সেকশন বা আর্টিকেল। ঠিক আছে। এরপর ডক্টর বি.আর. আম্বেদকর সাংবিধানিক প্রতিকারের অধিকারকে হৃদয় বলে অভিহিত করেছিলেন, বা আত্মা। এই যে সাংবিধানিক প্রতিকারের অধিকার, এটাকে যে হৃদয় বা আত্মা কে বলেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর আমাদের সংবিধান বিশ্বাস করে যে, কি বিশ্বাস করে আমাদের সংবিধান? বৈচিত্র্য আমাদের দেশের স্তম্ভ। তাহলে বৈচিত্র্য আমাদের দেশের স্তম্ভ, এটা আমাদের সংবিধান বিশ্বাস করে। সংবিধানের ধারা 15 এবং ধারা 29-এর মতো ধারাগুলি ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে, যা অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের প্রতি অঙ্গীকার প্রতিফলিত করে। তাহলে ধারা 15 বা 29-এর মতো অন্যান্য ধারাগুলি কি করে? ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে।
যে বিভেদটা নিষিদ্ধ করে। এই ধারাগুলোতে পরিষ্কার উল্লেখ আছে। ধারাগুলো সম্পর্কে আমি পরের ক্লাসে জানিয়ে দেবো ধীরে ধীরে। সংবিধানের প্রস্তাবনা বলে যে ভারত হবে ড্যাশ, এখানে কি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, প্রজাতন্ত্র এবং সমাজতান্ত্রিক, এই শব্দগুলি। ঠিক আছে, তো এগুলো পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয়। এবার 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত শব্দের সঠিক ক্রমটি বলুন। সঠিক উত্তর কী হবে? ন্যায়, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। গুরুত্বপূর্ণ তথ্য কি? প্রস্তাবনায় শব্দের সঠিক ক্রম হলো বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। যেখানে ন্যায় বিচার হলো ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির বিভিন্ন বিধানের মাধ্যমে প্রতিশ্রুতি সমাজে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন। আর ক্ষমতা শব্দের অর্থ সমাজের কোনো অংশের কোনো বিশেষ সুবিধা নেই এবং সব মানুষ কোনো বৈষম্য ছাড়াই সব কিছুর জন্য সমান সুযোগ দিয়েছে, আইনের সামনে সবাই সমান। স্বাধীনতা শব্দের অর্থ হলো জনগণের জীবনযাত্রা বেছে নেওয়ার সমাজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আচরণ করার স্বাধীনতা। স্বাধীনতা মানে কিছু করার স্বাধীনতা নয়, একজন ব্যক্তি আইন দ্বারা নির্ধারিত সীমা ছাড়া যে কোনো কিছু করতে পারে। ভ্রাতৃত্ব শব্দের অর্থ ভ্রাতৃত্বের অনুভূতি এবং দেশ ও সমস্ত মানুষের সাথে একটি মানসিক সংযুক্তি। ভ্রাতৃত্ববোধ জাতির মধ্যে মর্যাদা ও ঐক্যবুদ্ধিতে সহায়তা করে। তাহলে এগুলো জেনে নেওয়া হলো, ভ্রাতৃত্ব কী, স্বাধীনতা কী, ক্ষমতা কী। এরপর 7 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধানের প্রস্তাবনা দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি অনুপ্রাণিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনা দ্বারাই কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি অনুপ্রাণিত হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ তথ্য কী আছে? প্রস্তাবনার আদর্শগুলি পণ্ডিত জওহরলাল নেহেরু লক্ষ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন দ্বারা লিপিবদ্ধ করেছিলেন এবং 1947 সালে 22 জানুয়ারি গণপরিষদ কর্তৃক প্রস্তাবনাটি গৃহীত হয়েছিল। তাহলে এই কবে গৃহীত হয়েছিল? আর এই অবজেক্টিভ রেজুলেশন দ্বারা লিপিবদ্ধ কে করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। এ কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রস্তাবনা থেকে গৃহীত অন্যান্য নীতিগুলি। তাহলে অন্যান্য কি গ্রহণ করা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, সেই বিষয়ে জেনে নেব। যদিও গত ক্লাসে এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, আবারও রিপিট করে দিচ্ছি, এগুলো বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কার্যাবলী, সর্বোচ্চ আদালত এবং উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ, বিচার বিভাগীয় পর্যালোচনা, বিচার বিভাগের স্বাধীনতা, এই সবগুলি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় আইনগত প্রকৃতি কী? এটি বলবৎযোগ্য নয়। সঠিক উত্তর কী হবে? এটি বলবৎযোগ্য নয়। গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ কিন্তু আদালত দ্বারা প্রয়োগযোগ্য নয়। প্রস্তাবনাকে সংবিধানের চাবিকাঠি হিসাবে বিবেচনা করা হয়। তাহলে এই যে সংবিধানের প্রস্তাবনা, এটা কিন্তু আদালত দ্বারা প্রয়োগযোগ্য নয় এবং এটি বলবৎযোগ্য নয়। তো এটা বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ঘুরিয়ে ফিরিয়ে। এরপর 9 নম্বর প্রশ্ন কি বলছে? কাকে নির্দেশের উপকরণ বলে মান্য করা হয় বা মনে করা হয়? রাজ্য পরিচালনার নির্দেশসমূহ। গুরুত্বপূর্ণ তথ্য কি আছে? সংবিধানের অংশ হিসাবে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা। ভারতীয় সংবিধানের পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে মৌলিক অধিকার নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে? পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারা। এটা কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। এরপর ভারতীয় সংবিধানের পার্ট 4 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত রাজ্য পরিচালনার নীতি সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পার্ট 4 এতে কী আছে? রাজ্য পরিচালনার নীতি সমূহ। এটা ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলা হয়। রাজ্য পরিচালনার নীতিসমূহ কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। এটাও কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটি আদালতে বিচার্য নয়। এটা কিন্তু আদালতে বিচার্য নয়, খুব ভাইটাল পয়েন্ট। এটা কিন্তু অপশানে আসে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন তৈরি করা হয়। এইটি বিচার্য নয়, এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়।
কোনো আইন তৈরি করতে এটি সরকারের প্রতি নির্দেশ হিসাবে কাজ করে। এগুলি নির্দেশের উপকরণ বলা হয়। তাই মানে কোনো আইন তৈরি করার জন্য কিন্তু এটি সরকারের প্রতি নির্দেশ হিসাবে কাজ করে, তাই একে নির্দেশের উপকরণ বলা হয়। ভারতীয় সংবিধানের পার্ট 4-এর এতে মৌলিক কর্তব্য বর্ণিত হয়েছে, যেটি 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে যুক্ত হয়েছিল। তাহলে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে এই মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। প্রথমে মৌলিক কর্তব্য কটি ছিল? 10টি, পরবর্তীতে একটি হয়, আমরা ধীরে ধীরে জেনে নেব। আর এটা কোথায় আছে? পার্ট 4-এর এ। সংবিধানের ধারা 51-এ অনুযায়ী বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। তাহলে বর্তমানে কটি মৌলিক কর্তব্য আছে? 11টি। কোন ধারাতে? 51-এ। এগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। মৌলিক কর্তব্যের ধারণা পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর বা রাশিয়া থেকে, তাহলে রাশিয়া থেকে নেওয়া হয়েছে কিন্তু মৌলিক কর্তব্যের ধারণা। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, আমি গত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। প্রথমে 10টি কর্তব্য ছিল, আগে বলেছি 10টি কর্তব্য ছিল। এরপর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়েছিল। তাহলে প্রথমে কটি ছিল মৌলিক কর্তব্য? 10টি। তারপর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে আর একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে বর্তমানে মৌলিক কর্তব্য তাহলে আছে 11টি। এর ডিটেলসে আমি পরবর্তী ক্লাসে জানিয়ে দেব। এরপর লাস্ট বা 10 নম্বর প্রশ্ন, কে উদ্দেশ্যমূলক রেজুলেশনটি প্রেরণ করেছিলেন যা পরে ভারতের সংবিধানের প্রস্তাবনা হিসাবে রূপান্তরিত হয়েছিল? সঠিক উত্তর জানাই যাচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। গুরুত্বপূর্ণ তথ্য কি? 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহেরু বিধানসভায় ঐতিহাসিক উদ্দেশ্য প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন, যেটা এই প্রস্তাবটি 22শে জানুয়ারি 1947 সালে অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। গত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটি ক্লাস নিয়ে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কিত খুঁটিনাটি সমস্ত বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি। আর এর বাইরে তেমন অংশ নেই বললেই চলে, তাই ক্লাস দুটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলকে দেখার জন্য আহ্বান জানানো হচ্ছে, এবং যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ হলো, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।